ডিয়ার ক্যান্ডিডেট, আজকে আমরা ত্রিপুরা ফরেস্ট অ্যাক্ট যেগুলো রয়েছে, অ্যাক্ট বা ল, যেটা ত্রিপুরা ফরেস্ট এবং ফরেস্ট ঘাট পরীক্ষার জন্য রয়েছে, জিকের টপিক থেকে আমরা সেই ল বা ফরেস্ট অ্যাক্ট পোর্শনটা দেখে নেব। এবং সেটা দেখে নিচ্ছি আমরা ত্রিপুরা ফরেস্ট অ্যান্ড ফরেস্ট গার্ড জিকে স্টাডি নোট থেকে। SMDN টিউটোরিয়াল যে জিকে স্টাডি নোট তৈরি করেছে সেটা থেকে আমরা দেখে নিয়েছি। তো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে ত্রিপুরা বন আইন। তো ত্রিপুরা বন আইন বা ত্রিপুরা ফরেস্ট অ্যাক্ট, যেটা 1927 কার্যকর হয়, সেটার মূল আইন হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। তো ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 সেটাকে সরাসরি অ্যাডপ্ট করা হয়েছে ত্রিপুরাতে এবং সেটা কার্যকর করা হয় 21 সেপ্টেম্বর 1927। আইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে বন সংরক্ষণ, বনজ দ্রব্যের পরিবহন নিয়ন্ত্রণ এবং কাঠ ও বনজ পণ্যের উপর শুল্ক আরোপ করা। তো এক্ষেত্রে বন বা ফরেস্টকে তিনটে ভাগে ভাগ করা হয় অ্যাজ পার ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অর ত্রিপুরা ফরেস্ট অ্যাক্ট। বনজ বা বনকে প্রধান তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, ভিলেজ ফরেস্ট এবং প্রটেক্টেড ফরেস্ট। তো সেটা মনে রাখার বিষয় যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বা ত্রিপুরা ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী বনকে কয় ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হচ্ছে: রিজার্ভ ফরেস্ট, ভিলেজ ফরেস্ট এবং প্রটেক্টেড ফরেস্ট। তো এখানে কিছু ধারা আছে। তো ধারার মধ্যে ইম্পর্টেন্ট কিছু ধারা যেগুলো তোমাদের জানতে হবে হচ্ছে আর্টিকেল 3, যেটা হচ্ছে রাজ্য সরকার সংরক্ষিত বন ঘোষণা করতে পারে। আর্টিকেল 3 অনুযায়ী যে কোনো রাজ্য সরকার কোনো একটা বনভূমিকে সেটা সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করতে পারে। তারপর হচ্ছে আর্টিকেল 20, বনকে আনুষ্ঠানিকভাবে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়। অ্যাজ পার আর্টিকেল 20 কোনো একটা বনকে বা ফরেস্ট এরিয়াকে আনুষ্ঠানিকভাবে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়। আর্টিকেল 28, ভিলেজ ফরেস্ট গঠন সংক্রান্ত আর্টিকেল। আর্টিকেল 29, সেটা হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট ঘোষণা সংক্রান্ত ধারা। তো এই ইম্পর্টেন্ট ধারা এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দেখে নিতে হবে। আর্টিকেল 41, সেটা হচ্ছে ট্রানজিট অফ ফরেস্ট প্রডিউস বা বনজ দ্রব্য পরিবহন নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে সেই আর্টিকেল অনুযায়ী। আর্টিকেল 52, বন অপরাধে ব্যবহৃত বনজ দ্রব্য, নৌকা, গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি সিজ করা বা জব্দ করা যায় সেই আর্টিকেল অনুযায়ী। আর্টিকেল 64, বন অপরাধে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা যায়। অর্থাৎ কোনো ফরেস্ট রিসোর্স ধ্বংস করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে, চুরি করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু উইদাউট ওয়ারেন্ট তাকে গ্রেপ্তার করা যাবে অ্যাজ পার আর্টিকেল 64। আর্টিকেল 68, ফরেস্ট অফিসার বন অপরাধে কম্পাউন্ডিং করতে পারেন বা আপোষ মীমাংসা করতে পারেন। আর্টিকেল 69, বনজ দ্রব্য সরকারি সম্পত্তি বলে ধরে নেওয়া হবে যতক্ষণ না সেটা বিপরীত প্রমাণিত হয়। অর্থাৎ যদি সেটা প্রমাণ করতে হবে মালিকানাধীন, যদি মালিকানাধীন প্রমাণ করতে না পারেন তাহলে সেটাকে সরকারি সম্পত্তি বলে ধরে নেওয়া হবে অ্যাজ পার আর্টিকেল 69। আর্টিকেল 72, ফরেস্ট অফিসারদের সিভিল কোর্টের কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। আর্টিকেল 73, ফরেস্ট অফিসাররা পাবলিক সার্ভেন্ট হিসেবে গণ্য হন। আর্টিকেল 75, ফরেস্ট অফিসার সরাসরি বা সরকারি অনুমতি ছাড়া কাঠ বা বনজ দ্রব্যের ব্যবসা করতে পারেন না। গেল এটা এই আর্টিকেলগুলো। তো এখান থেকে প্রশ্ন কী কী হতে পারে যে ত্রিপুরা বন ব্যবস্থাপনার মূল আইন কোনটি। তো ত্রিপুরা বন ব্যবস্থাপনার মূল আইন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। তো ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট কবে প্রণীত হয়, সেটা হচ্ছে 21 সেপ্টেম্বর 1927 সেটা প্রণীত হয়। সংরক্ষিত বন ঘোষণার ক্ষমতা কার কাছে রয়েছে? সংরক্ষিত বন ঘোষণার ক্ষমতা রাজ্য সরকারের হাতে রয়েছে। সেটা কোন ধারা অনুযায়ী? সেটা হচ্ছে ধারা বা আর্টিকেল 3 অনুযায়ী সেটা রাজ্য সরকারের হাতে রয়েছে। রাজ্য সরকার কোনো একটা বনকে সংরক্ষিত বন ঘোষণা করতে পারেন। নেক্সট যেটা কোয়েশ্চেন হচ্ছে কোন ধারায় রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা যায়। তো এটা আমরা একটু আগেই দেখলাম যে আর্টিকেল 20 বা ধারা 20 অনুযায়ী রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা যায়। ভিলেজ ফরেস্ট গঠনের ধারণা সেটা হচ্ছে আর্টিকেল 28। প্রোটেক্টেড ফরেস্ট ঘোষণা সেটা হচ্ছে আর্টিকেল 29। বনজ দ্রব্য পরিবহনের নিয়ন্ত্রণ সেটা আর্টিকেল 41। বন অপরাধে সম্পত্তি জব্দ করা আর্টিকেল 52। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করার ক্ষমতা সেটা হচ্ছে আর্টিকেল 64। আপোষ মীমাংসা 68। বনজ দ্রব্য সরকারি সম্পত্তি বলে ধরা হয় অ্যাজ পার আর্টিকেল 69। তারপর আরও কিছু প্রশ্ন সেখানে রয়েছে।
যেগুলো এখানে আমরা শর্টকাট যে একটা দেখলাম, আর শর্টকাট আমরা দেখতে পারবো না, আরও বিস্তারিত পড়লে আরও বিস্তারিত পড়া যায়। তো এত বিস্তারিত আমরা দেখলাম না, এটা শর্টকাটও দেখলাম না, মোটামুটিভাবে আমরা একটা যে ইনফরমেশনগুলো পেলাম সেগুলো আমাদের পরীক্ষাতে খুবই কাজে আসবে। দেন ত্রিপুরা বন আইন বা বন অধিকার, ত্রিপুরা ফরেস্ট অ্যাক্ট সংক্রান্ত আরও কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। নোটসের মধ্যে ডিটেল টপিক রয়েছে, তার সাথে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে প্রায় টোটাল যেটা জিকে নোট রয়েছে সেখানে প্রায় 3500 এর উপরে প্রশ্ন রয়েছে, যেগুলো কিন্তু প্র্যাকটিস করলে অনায়াসে প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে। তো আমরা নেক্সটে যাচ্ছি হচ্ছে গিয়ে ত্রিপুরা বন আইন বা বিধিমালা 2020। আগে যেটা দেখলাম সেটা 1927-এর, তারপর হচ্ছে ত্রিপুরা ফরেস্ট রুল 2020, সেটা আপডেটেড, সেটা দেখতে হবে। সেটা হচ্ছে গিয়ে ত্রিপুরা ফরেস্ট রেজিস্ট্রেশন অফ ভেহিকেল, বোট, কার্টস, সোয়ার অ্যান্ড ট্রেডার রুল 2020। তো সেটা কোথা থেকে এসছে? মূল আইন কিন্তু এই একটাই, 1927-এর, যেটা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927-এর ধারা 76D অনুযায়ী সেটা মডিফাই করে আর একটা আইন করা হয়েছে। তো সেটা সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছিল। এখানে কিছু জিনিস রয়েছে যেটা সেগুলো কি, সেগুলো হচ্ছে গিয়ে সোয়ারের অনুমতি, যে মিল থাকে বন অঞ্চলে, তো যেই মিল তৈরি করা, সোয়ারের অনুমতি কে প্রদান করবেন? সেটা অনুমতি প্রদান করবেন হচ্ছে এসডিএফও বা সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার। এই আইন থেকে কিন্তু এই জিনিসগুলো জানতে হবে বিশেষ করে। দেন হচ্ছে বনজ দ্রব্য ব্যবসার জন্য ফরেস্ট ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, যে কেউ সমিল করছে, কেউ কাঠের ফার্নিচার বিক্রি করছে, কাঠ বিক্রি করছে, কাঠের দোকান, তো সেগুলোর জন্য অবশ্যই কিন্তু ফরেস্ট ট্রেড লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। তো ফরেস্ট ট্রেড লাইসেন্স প্রধান কে করতে পারেন? প্রধানকারী কর্তৃপক্ষকে, সেটা হচ্ছে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার বা এসডিএফও। তো এখানে ফরেস্ট ট্রেড লাইসেন্সের আবেদন ফি হচ্ছে কত? 1000 টাকা। ফরেস্ট ট্রেড লাইসেন্সের লাইসেন্স ফি কত? 6000 টাকা, সেটা 1 বছরের জন্য। ফরেস্ট ট্রেড লাইসেন্স নবায়ন ফি বা রিনুয়াল ফি হচ্ছে 2000 টাকা প্রতি বছর। একবারে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত নবায়ন করা যায়। শুধুমাত্র ভারতের নাগরিক ফরেস্ট ট্রেড লাইসেন্স পেতে পারেন। ফরেস্ট ট্রেড লাইসেন্স হস্তান্তরযোগ্য বা ট্রান্সফারেবল নয়। যার নামে রয়েছে উনি ব্যবসা করতে পারবেন, অন্য কাউকে উনি লাইসেন্সটা ট্রান্সফার করে দিতে পারবেন না। তারপর হচ্ছে যদি আইন লঙ্ঘন করা হয় তো সেক্ষেত্রে সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড অথবা 10,000 জরিমানা অথবা উভয়ই হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে লাইসেন্স গুরুত্বপূর্ণ ফি সংক্রান্ত এখানে রয়েছে, যে ফরেস্ট ট্রেড করার জন্য বা ফরেস্ট সামগ্রী পরিবহন করার জন্য যে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা কার্ট বা বাইসাইকেল বা রিক্সা, সেগুলো রেজিস্ট্রেশন করার জন্য 40 টাকা ফিস ধরা হয়। বোট বা ক্রাফট রেজিস্ট্রেশন 80 টাকা। মোটর ভেহিকেল ক্যারিং লাইসেন্স 1 ইয়ারের জন্য 2000। ওয়ান টাইম ক্যারিং লাইসেন্সের জন্য 1000। সোয়ার রেজিস্ট্রেশন 60 রুপিস। ফরেস্ট ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা। লাইসেন্স ফিস 4000 টাকা। রিনুয়াল ফিস 2000 প্রতি বছর। বাস, টেবিলের আকারে রয়েছে। তো সেখানে কিছু প্রশ্ন হতে পারে, এবং যেহেতু টপিকটা আমরা দেখে নিয়েছি, যে প্রশ্নগুলো হতে পারে অনায়াসে সেগুলোর আনসার কিন্তু আমরা দিয়ে দিতে পারছি। যে ত্রিপুরা ফরেস্ট রেজিস্ট্রেশন রুল কবে প্রণীত হয়, সেটা 2020। কোন ধারা অনুযায়ী সেটা প্রণীত করা হয়, মডিফাই করা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 এর ধারা 76D। তো ফরেস্ট ট্রেড লাইসেন্সের আবেদন ফিস কত? 1000। লাইসেন্স ফিস কত? 6000। কত বছরের জন্য বৈধ? 1 বছরের জন্য। নবায়ন ফিস কত? 2000। একবার কত বছরের জন্য নবায়ন করা যায়? 3 বছরের জন্য। সোয়ার নিবন্ধন ফিস কত? 60 টাকা। কার্ড, বাইসাইকেল বা রিক্সার নিবন্ধন ফিস 40 টাকা। বোট ক্রাফটের নিবন্ধন ফিস কত? 80 টাকা। তো সেগুলো তো ইজিলি বোঝা যায়। তারপর হচ্ছে সোয়ারের অনুমতি প্রদান করেন কে? এগুলো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতেই পারে। সোয়ারের অনুমতি প্রদান করেন হচ্ছে এসডিএফও। ফরেস্ট ট্রেড লাইসেন্স প্রদান করেন কে? সেটাও এসডিএফও। একটি জেলায় ফরেস্ট ট্রেড লাইসেন্সের সংখ্যা নির্ধারণ করেন কে? সেটা এসডিএফওর উপরে যিনি রয়েছেন ডিএফও, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার। তো নিয়মভঙ্গের জন্য কারাদণ্ড কতদিনের হতে পারে? 6 মাসের, এগুলো হতে পারে। তো তারপর রয়েছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল ফরেস্ট অ্যাক্ট থেকে, সেগুলো এখানে সংযোজন করে রয়েছে। আচ্ছা, তার আগে আরও কিছু আইন কানুন আমাদের দেখতে হবে, সেগুলো যদি আমরা একবার
দেখে নেই। ইয়েস, ল এখানে শুরু হয়েছে। ত্রিপুরা ফরেস্ট আইন বা ফরেস্ট অ্যাক্ট 1927 যেটা, সেটা আমরা কিন্তু দেখে নিয়েছি একটু আগে, যে বনকে 3 ভাগে ভাগ করা যায়: সংরক্ষিত বন, সংরক্ষিত বন, গ্রাম্য বন এবং সুরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট এন্ড ভিলেজ ফরেস্ট। ওকে, দেন বন আমরা দেখলাম। এবার আমরা দেখব বন্য প্রাণী। ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাক্ট 1972। ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাক্ট 1972, সেটা কেন? সেটা বন্যপ্রাণী সংরক্ষণ, শিকার নিষিদ্ধ করা, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য গঠন এর জন্য তৈরি করা হয়। এই আইনের ভিত্তিতে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলা তৈরি করা হয়েছিল। বাঘ, গন্ডার, হাতি, চিতা প্রভৃতি প্রাণী সংরক্ষিত করা হয়েছিল এই আইনের দ্বারা। দেন হচ্ছে এখানে কিছু শিডিউল রয়েছে আইনের। তো শিডিউলগুলো যদি আমরা দেখি, চলো আমরা শিডিউলগুলো দেখে নিই। ওকে, শিডিউলগুলো দেখে নিই আমরা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর অধীনে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদকে তাদের সুরক্ষার প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট তালিকায় বা তফসিলে ভাগ করা হয়েছে। তো 1972-তে যে আইনটা করা হয়েছিল সেখানে ছিল 6টা শিডিউল বা 6টি তফসিল। সেটাকে আপডেট করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল, অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2022-এ, যেটা কার্যকর হয় 2023-এ। এবং এটাতে কিন্তু তফসিলের সংখ্যা বা শিডিউলের সংখ্যা রয়েছে 4টি। তো মনে রাখতে হবে, মূল যে আইনটা ছিল সেখানে ছিল শিডিউল 6টি, এবং যে আপডেটেড 2022 সালে যেটা আপডেট করা হয়েছিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটাকে, সেটাকে তফসিল বা শিডিউল করা হয়েছে 4টা। তো মূল যে আইন রয়েছে 1972-তে যেটা আইন করা হয়েছিল, সেটা শিডিউল 1 হচ্ছে। শিডিউল 1-এ কারা রয়েছে? রয়েছে চরম বিপন্ন প্রাণী, অর্থাৎ যাদের দেশ জুড়ে এদের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে, তাদেরকে রাখা হয়েছে শিডিউল 1-এ। তার মধ্যে রয়েছে চিতা, ব্ল্যাক বাঘ। শিডিউল 2-তে ছিল বিশেষ সুরক্ষিত বন্যপ্রাণী, এদের শিকারের জন্য কঠোর শাস্তির বিধান ছিল। এদেরও কিন্তু শিকার ছিল না। তবে শিডিউল 1-এ যাদের, তাদেরকে কোনো অবস্থাতেই কিন্তু শিকার করা যাবে না। শিডিউল 2-তে তাদেরকেও কিন্তু শিকার করার কথা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদেরকে যদি শিকার করে কেউ, তাহলে কিন্তু কঠোর শাস্তির বিধান রয়েছে। এবং শিডিউল 2 কারা রয়েছে, শিডিউল 2 প্রাণী কারা রয়েছে, সেগুলো কিন্তু প্রশ্ন আসতেই পারে। যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1972 অনুযায়ী হনুমান বা রেসাস বানর কোন শিডিউলে রয়েছে বা কোন তফসিলে রয়েছে, চিতা কোন তফসিলে রয়েছে, এগুলো তো এগুলো জানতে হবে। শিডিউল 2-তে রয়েছে হনুমান, রেসাস বানর ইত্যাদি। শিডিউল 3 এবং 4 তারা রয়েছে বিপন্ন নয় এমন প্রাণী, তবে শিকারের হাত থেকে সুরক্ষা প্রয়োজন এবং আইন ভাঙলে তুলনামূলকভাবে কম শাস্তির ব্যবস্থা ছিল। শিডিউল 3 এবং 4-এর মধ্যে রাখা হয়েছিল নীলগাই, বন, শুয়োর এইগুলোকে। শিডিউল 5 হচ্ছে ভার্মিন বা ক্ষতিকারক প্রাণী। এই প্রাণীগুলি রোগ ছড়ায় এবং ফসল নষ্ট করে, তাই এদের শিকারের অনুমতি ছিল। শিডিউল 5-এ যে প্রাণীগুলো ছিল তাদের শিকারের অনুমতি ছিল, সাধারণ কাক, ইঁদুর, বাদুড় এইগুলো। যেটা পরবর্তী নতুন সংশোধনীতে কিন্তু এই শিডিউলটাকে, এই যে ভার্মিন বা শিডিউল 5, সেটা কিন্তু বাদ দেওয়া হয়ে যায়, যেটা আপডেটেড 2022-এ তৈরি করা হয়েছিল তাতে। শিডিউল 6 সেখানে ছিল হচ্ছে নির্দিষ্ট কিছু বন্য উদ্ভিদ। ওয়াইল্ড লাইফের মধ্যে কিন্তু প্রথম 5টা শিডিউল ছিল প্রাণীদের জন্য, কিন্তু শিডিউল 6 ছিল উদ্ভিদের জন্য, সেটা মনে রাখতে হবে, সেখান থেকে প্রশ্ন হতে পারে। কিছু বন্য উদ্ভিদের জন্য ছিল শিডিউল 6, সেখানে হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই উদ্ভিদগুলোর চাষ, দখল বা বাণিজ্য নিষিদ্ধ ছিল, যেমন কলসিপত্রী বা পিসের প্ল্যান্ট, অর্কিড ইত্যাদি ইত্যাদি। তো মডিফাইড বা সংশোধনী যে আইন 2022 সালে করা হয়েছিল, সেখানে 4টা শিডিউল কী কী? শিডিউল 1-এ রয়েছে বিপন্ন প্রাণী, শিডিউল 2-তে অপেক্ষাকৃত কম বিপন্ন প্রাণী, শিডিউল 3-তে উদ্ভিদ, এবং শিডিউল 4 CITES চুক্তির আওতাভুক্ত প্রজাতি। তো আন্তর্জাতিক স্তরে বিপন্ন প্রাণী এবং উদ্ভিদের অবৈধ বাণিজ্য রোধে এই নতুন তফসিলটি যোগ করা হয়েছে শিডিউল 4। ঠিক আছে, আগের 6টাকে কিন্তু এখানে 3টা করে দেওয়া হয়েছে। শিডিউল 1, 2, 3। 1-এ বিপন্ন প্রাণী, শিডিউল 2-তে অপেক্ষাকৃত কম বিপন্ন প্রাণী,
শিডিউল 3-তে হচ্ছে সুরক্ষিত উদ্ভিদ। আগে শিডিউল 6-এ ছিল উদ্ভিদ, নতুন আইনে কিন্তু শিডিউল 3-তে রাখা হয়েছে উদ্ভিদ, এবং শিডিউল 4-এ রাখা হয়েছে CITES চুক্তির আওতাভুক্ত প্রজাতি। ওকে, তো এগুলো কিন্তু বিষয় জানতে হবে। নেক্সট আর কি রয়েছে, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 222 পেজের মূল পিডিএফ, জিকে টপিক সহ সায়েন্স টোটাল সব কিছু রয়েছে। অর্থাৎ যদি আমরা ফরেস্টার দেখি, ফরেস্টারের ক্ষেত্রে 100+30 130 মার্ক কমপ্লিট সেখান থেকে রয়েছে, এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 120+30 প্রায় 150-এর মতো মার্ক সেখান থেকেই রয়েছে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। সেখানে কি বলা হয়েছিল, সেখানে কিন্তু বন ধ্বংস রোধ করার ব্যাপারে বলা হয়েছিল। তো ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, এই যে বিভিন্ন অ্যাক্ট আমরা পাচ্ছি, কবে সেগুলো লাগু করা হয়েছিল সেগুলো কিন্তু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো অ্যাক্ট আপনারা যখন পাবেন তখন ভুলে যাবেন, সেগুলোকে মনে রাখতে হবে, শিখতে হবে ভালোভাবে, রিভিশন করতে হবে, কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, দেন এটা ক্লিয়ার হবে, নাহলে কিন্তু গুলমেলে হয়ে যাবে একটার সাথে আরেকটা। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট সেটা হচ্ছে 1980। আমরা এই নোটের মধ্যে কিন্তু সিস্টেমেটিক্যালি সেগুলোকে আমরা দিয়ে দিয়েছি কুইক রিভিশনের জন্য, যেগুলো দেখলে কিন্তু ভুল হওয়ার কথা না। তো ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে প্রণীত হয়, সেটা 1980-তে। বনভূমি বা অন্য কাজে ব্যবহারের অনুমতি প্রদান সেক্ষেত্রে কেন্দ্র সরকারের হাতে ছিল। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। তো এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 কেন করা হয়েছিল, সেটা হচ্ছে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা হয়েছিল, মিসাইল আইসোসায়ানাইড 1984-এ, তারপরেই কিন্তু সেটা প্রণীত করা হয়েছিল এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। এটাকে ভারতের পরিবেশ সংক্রান্ত আমব্রেলা অ্যাক্ট বলা হয়। তো এক্ষেত্রে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছিল এই আইন অনুযায়ী। তো প্রশ্ন হচ্ছে যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে প্রণীত হয়। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 সালে প্রণীত করা হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনার পর কোন আইন প্রণীত হয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। বা হতে পারে যে ভারতের পরিবেশ সংক্রান্ত আমব্রেলা অ্যাক্ট কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। দেন রয়েছে ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988। ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988। তো জাতীয় বন নীতি বা ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 হলো ভারতের বর্তমান বন নীতি। এটা 7 ডিসেম্বর 1988 সালে ভারত সরকার গ্রহণ করে। এখানে পরিবেশগত স্থিতিশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে বন রক্ষা করা, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো এখানে কী কী বিষয় ছিল, মেন উদ্দেশ্য হচ্ছে পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, মাটির ক্ষয় প্রতিরোধ করা, জলাধার এবং নদী অববাহিকা রক্ষা করা, বনভূমির অবক্ষয় রোধ করা, এবং ফরেস্ট কভারেজ বৃদ্ধি করা। দেশের মোট ভৌগোলিক এলাকার কমপক্ষে 33% বনভূমি রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়। অর্থাৎ 1/3 এলাকা বনভূমি রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়। পাহাড়ি বা পার্বত্য অঞ্চল যেগুলো রয়েছে সেই অঞ্চলের 2/3 বা 66% বনভূমি রাখার সুপারিশ করা হয়েছিল। পরবর্তীকালে সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যেটা তৈরি হয়, তার ভিত্তি তৈরি করা হয়েছিল কিন্তু এই আইন থেকে, বা ন্যাশনাল ফরেস্ট পলিসি বা এই পলিসি থেকে। তো ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988-এর মূল মন্ত্র যদি আমরা বলি সেটা কি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টেবিলিটি অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স, বা পরিবেশগত স্থিতিশীলতা এবং পরিবেশগত ভারসাম্য, সেটাই ছিল এই পলিসি বা ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 এর মূল কথা। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে জাতীয় বন নীতি যেটা, সেটা কবে প্রণীত হয়, 1988, বা ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 এর প্রধান লক্ষ্য কী, সেটা হচ্ছে পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখা। জাতীয় বন নীতি 1988 অনুযায়ী দেশের কত শতাংশ এলাকা বনভূমি হওয়া উচিত। দেশের 33% বনভূমি হওয়া উচিত, কিন্তু পার্বত্য অঞ্চল যদি দেখি, পার্বত্য অঞ্চলে বলছে 66% বনভূমি হওয়া উচিত। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভিত্তি কোন বন নীতি থেকে পাওয়া যায়,
বা স্থাপন করে, সেটা হচ্ছে জাতীয় বন নীতি 1988। ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 কোন বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেয়? সেটা পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 এর মূল মন্ত্র সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টেবিলিটি অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স। নেক্সট, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট বা জীববৈচিত্র্য আইন 2002। তো জীববৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 সেটা প্রণীত হয় এবং 2003 সালে কার্যকর হয়। উদ্দেশ্য কি? জীববৈচিত্র্যের সংরক্ষণ, জিনগত সম্পদের সুরক্ষা, স্থানীয় জনগণের অধিকার রক্ষা ইত্যাদি। তো কবে প্রণীত হয়, কবে কার্যকর হয় সেগুলি তো জানতেই হবে। দেন আরেকটা রয়েছে ফরেস্ট রাইট অ্যাক্ট, বন অধিকার আইন বা বনাধিকার আইন, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006। তো সেটার পুরো নাম কি? এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 যেটা, সেটার সম্পূর্ণ নাম কি? সেটার সম্পূর্ণ নাম হচ্ছে শিডিউলড ট্রাইব অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স রিকগনিশন অফ ফরেস্ট রাইট অ্যাক্ট। ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 যে আইনটা, তার সম্পূর্ণ নামটা কি? সম্পূর্ণ নাম হচ্ছে শিডিউলড ট্রাইবস অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স রিকগনিশন অফ ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, যেখানে আদিবাসী এবং বনবাসীদের ঐতিহ্যগত অধিকার স্বীকৃতি প্রদান করে ফরেস্ট রাইট অ্যাক্ট বা বনাধিকার আইন 2006। এখানে বনবাসীদের জমির অধিকার স্বীকৃতি দেওয়া হয়, কমিউনিটি ফরেস্ট রাইট প্রদান করা হয়। তো ত্রিপুরার বন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আমাদের জানা দরকার। হচ্ছে ত্রিপুরা বনভূমি বর্তমানে প্রায় 73% এলাকা বন আচ্ছাদিত রয়েছে। তো বন বিভাগের সদর দপ্তর, হেডকোয়ার্টার অফ ফরেস্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, সেটা হচ্ছে আগরতলা। তো ত্রিপুরাকেও কিন্তু বনভূমির শ্রেণী যদি বলি, আমরা 3টে ভাগে আমরা বনভূমিকে ভাগ করছি: রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট আর হচ্ছে আনক্লাসড ফরেস্ট। এখানে ভিলেজ ফরেস্ট বলতে কিন্তু কিছু নেই ত্রিপুরাতে এইভাবে। তো এবার আমরা ত্রিপুরার জাতীয় উদ্যানগুলো দেখি, বন্যপ্রাণী অভয়ারণ্যগুলি দেখি। আমরা ত্রিপুরার বন্যপ্রাণী অভয়ারণ্য কয়টা রয়েছে? 4টা রয়েছে। জাতীয় উদ্যান কয়টা রয়েছে? 2টা রয়েছে। সেগুলো আরও ডিটেল কিন্তু ত্রিপুরা জিকে যেখানে টপিক আছে, ত্রিপুরা জিকে টপিকের মধ্যে সেগুলো আরও ডিটেল রয়েছে। এখানে যেহেতু ফরেস্টের মধ্যে সেটা আসা দরকার, ফরেস্ট অ্যাক্টের মধ্যে সেগুলোকে আনা হয়েছে, কিন্তু ডিটেলটা ত্রিপুরা জিকের মধ্যে রয়েছে, সেটা আমরা দেখে দেব। ত্রিপুরা জাতীয় উদ্যান রয়েছে 2টা, একটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে রাজবাড়ি ন্যাশনাল পার্ক। তো ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক 2007 সালে প্রতিষ্ঠিত হয়। রাজবাড়ি ন্যাশনাল পার্ক ওইটাও কিন্তু 2007 সালেই প্রতিষ্ঠিত হয়। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক সেটা সিপাহীজলা অভয়ারণ্যের মধ্যেই রয়েছে, এবং রাজবাড়ি ন্যাশনাল পার্ক দক্ষিণ ত্রিপুরা। আপনাদের কাছে আমি বলছি, রাজবাড়ি ন্যাশনাল পার্ক কোন অভয়ারণ্যের মধ্যে রয়েছে সেটা বলুন। নিশ্চয়ই সবাই বলতে পারবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। 4টা অভয়ারণ্য রয়েছে ত্রিপুরায়। কী কী? একটা হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে গোমতী। সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে রোয়া। বাইসন সংরক্ষণের জন্য বিখ্যাত কোনটা? সেটা হচ্ছে তৃষ্ণা। দেন আমরা আসি প্রজেক্ট টাইগারে। তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক সেটা ত্রিপুরা জিকে পর্শনে কিন্তু আমরা ডিটেল পাবো, সেটা একটু পরে দেখছি। এবার আমরা ওই যে প্রজেক্ট টাইগার দেখি। প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল? 1973, যেটা ভারতের জাতীয় প্রাণী বাঘ সংরক্ষণ প্রকল্প। তো সোজা কথা, এটা কবে শুরু হয়েছিল সেটা মনে রাখতে হবে, 1973-তে। দেন প্রজেক্ট এলিফ্যান্ট একটা রয়েছে। প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হয়েছিল 1992। দেন রামসার অ্যান্ড ওয়েটল্যান্ড। তো রামসার কনভেনশন কবে হয়েছিল? রামসার সাইট কিছু রয়েছে। রামসার সাইট মানে হচ্ছে জলাভূমি। দেশের মধ্যে যে জলাভূমিগুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য, সেগুলোকে সংরক্ষণ করার জন্য রামসার সাইট হিসেবে সেগুলোকে ঘোষণা করা হয়। তো রামসার কনভেনশন 1971-এ হয়েছিল। রামসার কোথায়? সেটা হচ্ছে ইরানে। সেখানে সবগুলো দেশ মিলে সিদ্ধান্ত হয় যে জলাভূমিগুলোকেও সংরক্ষণ করতে হবে, সেই অনুযায়ী সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। তো ত্রিপুরার রামসার সাইট কোনটা রয়েছে? সেটা হচ্ছে রুদ্রসাগর।
নীরমহল যেখানে রয়েছে সেই রুদ্রসাগর কিন্তু ত্রিপুরার রামসার সাইট। তো জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি সেটাই হচ্ছে রামসার কনভেনশন। রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় 1971-এ। তো মোটামুটি এইগুলো কিন্তু জানতেই হবে অ্যাক্ট থেকে, এর কম জানলে হচ্ছে না। আর বেশি জানা তো জরুরি, আরও বেশি জানলে ভালো, তবে এর কম জানলে হচ্ছে না। এবার আমরা যদি আমরা ন্যাশনাল পার্কগুলো, জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেই পোর্শন আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা জিকে পোর্শন থেকে। তো বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ত্রিপুরায় কতগুলো রয়েছে? রয়েছে 4টা বন্যপ্রাণী অভয়ারণ্য: সিপাহীজলা, তৃষ্ণা, গোমতী এবং রুয়া। তো সিপাহীজলা অভয়ারণ্য রয়েছে সিপাহীজলা জেলায়, যেটা আগরতলা থেকে 25 কিলোমিটার দূরে। এটা হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বেশি পর্যটক সমাগম কিন্তু সিপাহীজলা অভয়ারণ্যে হয়। তার আয়তন হচ্ছে প্রায় 18.53 বর্গ কিলোমিটার। এটার মূল আকর্ষণ হচ্ছে ত্রিপুরার রাষ্ট্রীয় পশু যেটা, ত্রিপুরার রাজ্যীয় পশু যেটা চশমা বানর বা পাইরেজ লিফ মাঙ্কি, সেটা কিন্তু সিপাহীজলা অভয়ারণ্যে পাওয়া যায়। সিপাহীজলা অভয়ারণ্যের মধ্যে কিন্তু হ্রদ, সুন্দর একটা হ্রদ রয়েছে যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে বোটানিক্যাল গার্ডেন এবং হরিণ পার্ক বা ডিয়ার পার্কও কিন্তু রয়েছে। দেন তৃষ্ণা অভয়ারণ্য, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেটা হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া মহকুমায় রয়েছে। সেটা আয়তন প্রায় 163 বর্গ কিলোমিটার। তো তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যে কিন্তু রাজবাড়ি ন্যাশনাল পার্ক রয়েছে। একটু আগে যেটা বলছিলাম কমেন্ট করে জানানোর জন্য। তো তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যেই রাজবাড়ি ন্যাশনাল পার্ক রয়েছে। এটি মূলত ভারতীয় বাইসন বা গৌর সংরক্ষণের জন্য বিখ্যাত। তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যে বাঁশ, ঝাড় এবং বেজস উদ্ভিদ ইত্যাদি পাওয়া যায়। এখানেও চশমা বানর, মুখপোড়া বানর, হনুমান, বুনো শুয়োর, হলক গিভন বা লেঝিন বানর ইত্যাদি কিন্তু দেখা যায়। দেন গোমতী, গোমতী হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় বন্যপ্রাণী অভয়ারণ্য, সেটা দক্ষিণ ত্রিপুরা জেলা, দক্ষিণ এবং ধলাই ত্রিপুরা জেলার মধ্যে রয়েছে। এটা গোমতী দক্ষিণ এবং ধলাই জেলার কিছু অঞ্চল জুড়ে রয়েছে। সেটার সবচেয়ে বড়, মানে 386.59 বর্গ কিলোমিটার তার আয়তন। প্রচুর বন্য হাতি রয়েছে, হরিণ, সম্বর, বুনো মোষ রয়েছে। শীতকালীন পরিযায়ী পাখি সেখানে আছে। ডম্বুর হ্রদ সেখানে রয়েছে কাছাকাছি। তারপর রুয়া হচ্ছে উত্তর ত্রিপুরায় অবস্থিত, পানিসাগরের কাছাকাছি। সেটা হচ্ছে ত্রিপুরার ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য, যার আয়তন 1 বর্গ কিলোমিটার থেকেও কিন্তু কম, 0.86 বর্গ কিলোমিটার। এটি মূলত পক্ষী অভয়ারণ্য, বার্ড স্যাংচুয়ারি হিসেবে পরিচিত। অনেক পরিযায়ী পাখি থাকে, অনেক প্রজাতির গাছ রয়েছে সেখানে। তো আমরাও যে এক নজরে দেখে নেই তাহলে সিপাহীজলা, প্রধান আকর্ষণ চশমা বানর, মেঘলা চিতা বাঘ, সবচেয়ে জনপ্রিয় এবং গবেষণা কেন্দ্র সেটা সিপাহীজলা জেলায় রয়েছে। তৃষ্ণা দক্ষিণ ত্রিপুরা জেলায় রয়েছে, ভারতীয় বাইসন বা গৌর সেখানে বিখ্যাত, সেটা হচ্ছে ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম, এবং রাজবাড়ি পার্ক কিন্তু সেখানেই রয়েছে। গোমতী জেলা এবং দলাই জেলা মিলে রয়েছে, সেটা বন্য হাতি, পরিযায়ী পাখি সেখানে থাকে, সেটা ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্য। সেটা উত্তর ত্রিপুরায় রয়েছে, বিভিন্ন প্রকারের পাখি এবং ভেষজ উদ্ভিদ সেখানে রয়েছে, সেটা ত্রিপুরার ক্ষুদ্রতম অভয়ারণ্য। এবার আমরা যদি জাতীয় উদ্যানে যাই তাহলে ত্রিপুরায় রয়েছে মোট 2টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এবং মজার ব্যাপার হচ্ছে 2টা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে রয়েছে। এক হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, যেটা সিপাহীজলা অভয়ারণ্যের একটি অংশ। 2007 সালে সেটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। তার আয়তন হচ্ছে 5 বর্গ কিলোমিটার। রাজবাড়ি ন্যাশনাল পার্ক, সেটা তৃষ্ণা অভয়ারণ্যের অংশ, সেটার আয়তন হচ্ছে 31.63 বর্গ কিলোমিটার, যেটা হচ্ছে ত্রিপুরার বৃহত্তম জাতীয় উদ্যান। ত্রিপুরার বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম কি? সেটা হচ্ছে গোমতী অভয়ারণ্য। আর যদি বলে যে ত্রিপুরার সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কি, সেটা হচ্ছে রাজবাড়ি
ন্যাশনাল পার্ক বা রাজবাড়ী জাতীয় উদ্যান। তার বিখ্যাত কী রয়েছে? বিখ্যাত রয়েছে ইন্ডিয়ান বাইসন। আজকের মতো ত্রিপুরা ফরেস্ট অ্যাক্ট বা ল টপিকটাকে এখানেই কমপ্লিট করছি। পরবর্তীতে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক নিয়ে আমি কমপক্ষে চাইবো একদিন করে ক্লাস করতে, দেখিয়ে দিতে কী কী জিনিস পড়তে হবে। প্রয়োজনে সম্পূর্ণ পিডিএফ নোট আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন, সেটা অনলাইনে অ্যাভেলেবল রয়েছে, সেটা ডাউনলোড লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আজকের আয়োজন এখানেই রাখছি, পরবর্তীতে কন্টিনিউয়াস অন্য পর্ব নিয়ে হাজির হব থ্রো SMD টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।